basically a part of circle. So intentionally, I just keep it very similar to what is in your book, so that you can have a read from the book. So let's say this is x axis, this is y axis, and this is a part of sector we want to determine the centroid. So what we have done here, আমরা আসলে basically কি করেছি এখানে? So basically what we did, we intentionally make x-axis as a line of symmetry of this sector. So first of all, when it is a sector, that means it produces the angle. আমরা জানি একটা সার্কেল কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 360 sorry 360 ডিগ্রি না, এটা এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি সাবটেন্ডেড অ্যাঙ্গেল। ইংরেজিতে এটাকে সাবটেন্ডেড অ্যাঙ্গেল বলা, মানে কেন্দ্রে উৎপন্ন কোণ। এই বৃত্তচাপের কারণে যে কেন্দ্রে কোণ উৎপন্ন সেটা। এখন আমরা এই কেন্দ্রে উৎপন্ন কোণটাকে আমরা 2 বিটা বলতেছি। এখন আমাকে কোশ্চেন পরে করো, আগে জিনিসটা বুঝাই না, ঠিক আছে? কারণ এই বইয়ের মধ্যে যেভাবে আছে আমি জিনিসটা ওইভাবেই তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। You can read the book and you spare time. So for this sector, what we did, we produce a line of symmetry x-axis, মানে x এর উপরে যত অংশ আছে নিচে একই অংশ আছে। এই বৃত্তচাপটা কেন্দ্রে 2 বিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে 2 বিটা কোণ উৎপন্ন করলে এটা একটা বিটা কোণ, এটা আরেকটা বিটা কোণ। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ 2 বিটা। ওকে, ঠিক আছে? এবং এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে লাইন অফ সিমেট্রি। ইজ দ্য লাইন অফ সিমেট্রি। আচ্ছা, লাইন অফ সিমেট্রি যদি বলি, তাহলে এখন বলো তো যে এটার সেন্ট্রয়েড কোথায় থাকবে? এই সেক্টরটার সেন্ট্রয়েড কোথায় থাকবে? এক্স অক্ষের উপর কোন একটা বিন্দুতে। এক্স্যাক্টলি, এক্স অক্ষের উপর কোন একটা বিন্দুতে। কেন? যে বলেছো, বলো তো কেন বলেছো? তোমার কাছে বলা হয়েছে এক্স এর উপরে থাকবে। স্যার উভয় পাশে যেহেতু সমান, তার সাথে দুই পাশে ব্যালেন্স করবে স্যার। মিডল কোন একটা পয়েন্টের দিকে ব্যালেন্স করবে, তো এটা স্যার এক্স অক্ষের উপরের দিকে থাকবে। স্যার যে কোনো সেন্টারয়েড লাইন অফ সিমেট্রির উপরে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই এরিয়াটা যতটুকু পজিটিভ হবে, এই এরিয়াটা যদি পজিটিভ m1 হয়, তাহলে এই এরিয়াটা হবে নেগেটিভ m1। তার মানে ব্যালেন্স। তার মানে অবশ্যই কোথাও না কোথাও, আমরা জানি না কোথায়, কোথাও না কোথাও এক্স এর উপরে থাকবে। আচ্ছা, যদি এক্স এর উপরে থাকে তাহলে অটোমেটিক্যালি আমাদের কি হবে? এক্স অ্যাক্সিসে y বারের মান 0 হবে। তাহলে আমরা আলটিমেটলি নির্ণয় করব কি? x বারটা কত সেটা নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, কিছু কোশ্চেন তোমাদের মধ্যে থাকবে, সেটা তোমাদের ভিতরে একটু আপাতত রাখো, আমরা জিনিসটা বুঝে নিই, তারপরে আমরা ফেরত আসবো কোশ্চেন। তাহলে আমরা x অ্যাক্সিস বের করব। x বার যদি বের করতে চাই, what is the formula of x bar? আমরা we learn from the theory. আমরা লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে x বারের ফর্মুলাটা কি করেছি? ফর্মুলাটা কি? xdA divided integration of xdA divided by integration of dA divided by integration of dA। তাহলে সিমিলার কনসেপ্ট আমাদের এটাই থিওরি ইন্টিগ্রেশনের। তাহলে আমরা সেন্ট্রয়েড অফ সেক্টর বের করতেছি বাই ইন্টিগ্রেশন মেথড, যেহেতু আমরা জানি না এটা ইরেগুলার শেপ, তাহলে আমরা এই ফর্মুলাতে যাব না, আমাদের এই জিনিসগুলো লাগবে। তার মানে ওই আগের মতো স্টেপ 1 দেন স্টেপ 2। এখন স্টেপ 2 তে কি ছিল? What is the step 2? define small area DA. Okay, good. Define small area DA. তাহলে এখন এখান থেকে DA নির্ণয় করতে গেলে দেখো, এটা তো একটু অনেকটা কিন্তু ট্রায়াঙ্গেল শেপ, কিন্তু এখানে ট্রায়াঙ্গেলের মতো না, এখানে হচ্ছে বক্ররেখা, মানে বৃত্তচাপ।
তাহলে আমরা যেটা করতেছি, আমরা প্রথম চতুর্ভাগে এইখান থেকে এক্স অ্যাক্সিস থেকে থিটা গুণে আমরা একটা ছোট অংশ এখান থেকে কেটে নিচ্ছি, বৃত্তচাপের একটা ছোট অংশ, হ্যাঁ, যার এই সেন্টার লাইন, যদি সেন্টার লাইন হয়, এই সেন্টার লাইন থেকে এই উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে থিটা। আর এই এই যে যেটা তৈরি হলো এই জায়গাটা, এইটা, এটাকে আমরা বলছি ডি থিটা, এই কোণটা। আর এই এক্স অ্যাক্সিস থেকে এটার সেন্টার পর্যন্ত যে কোণ, সেটাকে আমরা বলছি থিটা। তাহলে থিটা দূরত্বে আমরা কি করলাম, একটা বৃত্তচাপ করে একটা ছোট একটা অংশ কেটে নিলাম, যেন এই বৃত্তচাপটা অলমোস্ট একটা লাইনের মতো বোঝা যায়। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, এই আমার এক্স অ্যাক্সিস ছিল, এখান থেকে আমি একটু যদি বড় করে করি আর কি, অনেকটা এরকম, এটা সেন্টার লাইন। তাহলে এইটুকু বৃত্তচাপ আমরা কেটে নিয়েছি, এই সেন্টার লাইনের কোণটা হচ্ছে থিটা, আর এইখানে যে এই টোটাল যে কোণটা, এই যে যতটুকু কেটে নিয়েছি, এটাকে আমরা বলতেছি ডি থিটা। এটা কিন্তু এরকম বৃত্তচাপ ছিল, এটা কিরকম ছিল, এরকম ছিল। তো এটা এত ছোট করে কেটেছি যেটা অলমোস্ট একটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ছোট একটা এরিয়া ডি এ ডিফাইন করছি। যেহেতু এটা একটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে, তাহলে আমি অবশ্যই এটা অবশ্যই ট্রায়াঙ্গেলে পড়েছে। যদি ট্রায়াঙ্গেলে পড়ে, তাহলে আমি যদি ডি এ বের করতে চাই, তাহলে আমার কি কি লাগবে বলো তো? একটা ট্রায়াঙ্গেলে ডি এ বের করতে গেলে কি কি লাগবে? বেজ আর হাইট। বেজ আর হাইট, ভূমি লাগবে। তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেলে এটা যদি বেজ হয়, এটার হাইট কত হবে বলো তো? কেউ বলতে পারবে এই ট্রায়াঙ্গেলের হাইট কত হবে? মানে আমি যদি এখান থেকে এটা লম্ব আঁকি, এটা হাইট রেডিয়াসটা আর থিটা এক্স্যাক্টলি আর হবে। প্রথমত এটার হাইটটা আর হবে। এখন এই বেসটা কত হবে বল? এটা যদি ডি এল হয়, ধরি যদি এটা ডি এল সমান কত হবে? আর ডি থিটা। আর টি থিটা। এখন কোশ্চেন হচ্ছে এটা আর ডি থিটা কেন? এটা আমাকে বলো, যারা বলেছো তারা বলো তো, এটা কেন, কিভাবে তুমি আর ডি থিটা পেয়েছো? স্যার আমরা তো Trace equals to r theta জানি log সূত্র theta. s ইকুয়াল টু r থিটা। আচ্ছা, একজন হ্যাঁ, কে বলতেছিল আমাদের? স্যার আমরা তো হ্যাঁ জানি বলো, হ্যাঁ কি জানো? s ইকুয়াল টু r থিটা, তো সেই অনুযায়ী। আর এখানে আরটা তো কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে, ওগুলো তো ভ্যারি করে, তাই dl ইকুয়াল টু r d থিটা। আসলে রিলেশনশিপটা কি রকম? s ইকুয়াল টু r থিটা, ওই সূত্রটা থেকে এটা এসেছে। স্যার অ্যাঙ্গেলটা হচ্ছে চাপ এবং ব্যাসার্ধের হচ্ছে অনুপাত। ওটা আর কি বৃত্তচাপের সূত্র। রাইট, ভেরি গুড, নাইস। এটা তোমরা জিওমেট্রিতে পড়েছো তাই তো? জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, ভেরি নাইস, ভেরি গুড। যদি বুঝে থাকো তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে আমাদের ডিএ কত হবে বলো তাহলে এখন? হাফ ইন্টু আর ডি থিটা। হাফ ইন্টু আর ডি থিটা, তার মানে আর স্কয়ার বাই 2 ডি থিটা। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা স্টেপ করি, স্টেপ 3 করি। স্টেপ 3 তে কি ছিল? ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ dA, ইন্টিগ্রেশন অফ r স্কয়ার 2 বাই d থিটা। আচ্ছা এবার বলো তোমার ভেরিয়েবল কি? থিটা। থিটা স্যার। থিটাটা কি? অ্যাঙ্গেল না স্যার। থিটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে, থিটা হচ্ছে অ্যাঙ্গেল, কোণ, মানে কেন্দ্রে উৎপন্ন কোণ। এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি বলি ঠিক আছে এটা 0 ডিগ্রি থেকে ধরো 45 ডিগ্রি আছে, আমরা কিন্তু ডিগ্রি দিয়ে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারি।
হ্যাঁ, এটা আমাদের লিনিয়ার ইন্টিগ্রেশন, তো এটা আমাদের রেডিয়াল ইন্টিগ্রেশন বা ওই ইন্টিগ্রেশন না। লিনিয়ার ইন্টিগ্রেশনে নিয়ম হচ্ছে ডিগ্রিকে কিসে কনভার্ট করতে হয় জানো? এটা রেডিয়ানে কনভার্ট করতে হয়। রাইট। ডিগ্রি আর রেডিয়ানের রিলেশনশিপটা কি জানা আছে? জি স্যার, কিরকম? থিটা ইন্টু 5/180। হ্যাঁ, মানে 180 ডিগ্রি ইকুয়াল টু 1 ইন্টু 5/180। মানে রিলেশনশিপটা হচ্ছে এরকম, মানে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এটা জানো মনে হয় তোমরা, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। আচ্ছা, এখন এই থিটা হচ্ছে তোমার মানে ভেরিয়েবল, তাহলে এটার লিমিট কি হবে বলো থেকে, কেউ বলতে পারবে? মানে এটা তো থিটা দিয়ে তো বৃত্তচাপটা আমরা এখান থেকে শুরু করেছিলাম এক্স অ্যাক্সিস থেকে, তাহলে এখান থেকে শুরু করে এখানে যাবে, আবার এটা তো এই অ্যাক্সিসেও নিতে পারতাম। তার মানে আলটিমেটলি সে কি করবে? এই মাথা থেকে এই মাথা থেকে শুরু করে এই মাথা চলে যাবে। এক্স্যাক্টলি। তাহলে এটা হবে মাইনাস বিটা থেকে প্লাস বিটা। এটা কি আমরা বুঝতে পেরেছি? মানে আসলে বেসিক্যালি কি, থিটাটা এখান থেকে শুরু হবে, ধরো আমরা তো উপরের দিকে গিয়েছি, এক্স অ্যাক্সিস থেকে যদি এদিকে আসি, এটা যদি এক্স এর নিচে, এটাকে যদি মাইনাস বিটা বলি, তাহলে এটা থেকে যখন এটা উপরের দিকে যাব তখন আমি আরেকটা বিটা পাবো। এটা তো 2 বিটা টোটাল, তাহলে মাইনাস বিটা থেকে প্লাস বিটা। এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটার ইন্টিগ্রেশন তো তোমরা মোটামুটি আগেই শিখে ফেলছো। অনেক সময় একই লিমিট থাকলে আমরা ইন্টিগ্রেশন করার সময় এটাকে কি করি, এই একটা 2 দিয়ে গুণ দিয়ে নিচের লিমিটটাকে 0 করে r²/2 d থিটা এরকমও লেখা যায়। অথবা তুমি মাইনাস বিটা থেকে প্লাস বিটা ইন্টিগ্রেশন করলে, মানে যেটা তোমার সুবিধা হয়। অনেক সময় সেম লিমিট থাকলে ম্যাথমেটিক্সে বলে যে এটাকে আমরা 0 করে এটাকে 2 গুণ করতে পারি। মানে বেসিক্যালি আসলে দুইটা পার্ট, মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমি একটা পার্ট নিয়ে করতেছি, তাহলে আরেকটা পার্ট যোগ হবে সাথে। ঠিক আছে? মানে আমি যদি বলি 0 থেকে বিটা, তার মানে কি আমি এইখান থেকে এতটুকু কভার করব, তাহলে আমার আরেকটা 0 থেকে বিটা বাকি আছে না? তাহলে 2 0 থেকে বিটা আমরা 0 করে দিলে ইন্টিগ্রেশনটা ওই লোয়ার লিমিট আর বসাইতে হইব না, এই জন্য মানে অসুবিধা নেই। তাহলে এখানে আমরা এরিয়া কি পেলাম? r² থিটা। r² থিটা। ঠিক আছে সবাই? থিটা তো থাকবে না, এটা তো বিটাতে হয়ে যাবে। মান বসাবো না লিমিটের, বিটা হয়ে যাবে স্যার। r² বিটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি সবাই মোটামুটি পেয়েছি r² বিটা? Yes, sir. আচ্ছা, তো এইবার আমরা বলো তো যে এই যে আমরা পেলাম, তাহলে এখানে একটা কন্ডিশন আছে, এই বিটা মাস্ট বি ইন রেডিয়ান। হ্যাঁ রেডিয়ান। ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে বিটা মাস্ট বি ইন রেডিয়ান। ওকে, বিটা অবশ্যই রেডিয়ানে থাকতে হবে। আচ্ছা, এটা তো আমরা একটা সেক্টর নিয়েছি, তাই না? আচ্ছা, আমাদের যদি ফুল সার্কেল হতো তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন হইতো? তাহলে এবার আমরা আসি, জানাই 2 পাই। 2 পাই বা 360। হ্যাঁ 360 মানে 2 পাই। তাহলে পুরা সার্কেল বলে তার এরিয়া কত? একটা সার্কেলের এরিয়া আমরা জানি না কত? πr²। একটা সার্কেলের এরিয়া হচ্ছে πr²। πr²। আচ্ছা পাই r²। তাহলে এখানে বসালে কি সেটা মিলে? এখানে বসিয়ে আমরা এরিয়া যেটা পাইলাম ইন্টিগ্রেশন করে, সে কি মিলে? জি স্যার। জি স্যার। মিলে না? কিরকম আমার একটু বোঝাই দাও তো। আমাদের যদি এটা ফুল সার্কেল হয় তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন হবে? 2 পাই। 2 পাই বা 360 ডিগ্রি। হ্যাঁ 2 পাই বা 360 ডিগ্রি। আচ্ছা ঠিক এখানে আছে। আমাদের সেক্টরের কেন্দ্র কোণ হচ্ছে 2 বিটা। হ্যাঁ, এখন যদি আমরা যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম সেই ফর্মুলা অনুযায়ী তোমার কি সার্কেলের এরিয়াটা মিলতেছে? মানে
তুমি মিলাইতে পারছো? জি স্যার মিলতেছে। হ্যাঁ, কিভাবে মিললো বলো দেখি, আমাকে বোঝাও একটু। তার সেন্টারে যদি স্যার 2 পাই পরিমাণ হচ্ছে কোণ উৎপন্ন হয় তাহলে আমার এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। তো আমার সেন্টারে যদি 2 বিটা পরিমাণ কেন্দ্র কোণ উৎপন্ন হয় তাহলে আমার বিটা আর স্কয়ার। হ্যাঁ, আমি কিন্তু ওই পয়েন্টেই এখন একটু হিট করতেছি, সবাই একটু খেয়াল করবে। আমরা ফর্মুলাটা যে ডিরাইভ করেছি সেখানে আমরা ধরেছি কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত? 2 বিটা। 2 বিটা। এখন যদি কেন্দ্রে আমার 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তার মানে হচ্ছে 2 বিটার মান হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। হ্যাঁ, একটু এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বিটার মান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এখন যখন এই বিটার মান আমি এখানে বসাই দিলাম তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। ঠিক আছে, মানে একটা সার্কেলের এরিয়া পাওয়া যায়। তাহলে এই ফর্মুলাটা যদি আমার জানা থাকে a ইকুয়াল টু আর স্কয়ার বিটা, তাহলে আমি যে কোনো সেক্টরের এরিয়া কিন্তু আমি বের করতে পারবো যদি আমি কেন্দ্রে উৎপন্ন কোণ জানি। পারবো না? ইয়েস স্যার। জি স্যার। পারবো। আমি যদি আমি বলি যে 60 ডিগ্রি একটা সেক্টরের এরিয়া বের করো, তুমি বের করতে পারবে? জি স্যার। জি স্যার। কিভাবে বের করবে? আমাকে বুঝাও। ধরো আমি বললাম 60 ডিগ্রি একটা সেক্টরের এরিয়া কত হবে বলো? এরিয়া কত? আর স্কয়ার 5/6 আর স্কয়ার। এটার মান হচ্ছে ধরো আর আর স্কয়ার পাই বাই 12। আসলে সিস্টেমটা কি? আমরা ধরে নিচ্ছি 60 ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন কোণ। 2 বিটা। তার মানে 2 বিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। বিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিভাইডেড বাই 180 ইনটু পাই। তার মানে কি দাঁড়াবে? পাই বাই 6 আর স্কয়ার। পাই বাই 6 রেডিয়ান। তাহলে আলটিমেটলি এরিয়াটা হবে কত? 5/6 আর স্কয়ার। পাই বাই 6 আর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা বুঝার পরের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এখন আমি যে কোনো সেক্টরের এরিয়া বের করতে পারবো ইফ আই নো ওই সেক্টরটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে। কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে আর স্কয়ার ইনটু বিটা। আচ্ছা, ভুলটা কোথায় হয় তোমাদের আবার একটু মনে করে দিই। ভুলটা হয় আমরা যখন বলি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তখন হয় কি ওই ফর্মুলাটা তো চোখের সামনে থাকে না, তখন সবাই করে ওই বিটা সমান 60 ডিগ্রি ধরে ফেলে। এই জায়গাটাই কিন্তু ভুল হয়। এটা কি আমরা একটু নোট রাখতে পারবো যে আমরা এই ভুল করব না? আসলে কি করতে হবে? কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা সমান হচ্ছে 2 বিটা। এই জিনিসটা, এই ছোট্ট জিনিসটা অনেক সময় আমরা ভুলে যাই। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? এখন আমি যদি বিটা সমান 60 ডিগ্রি ধরে ফেলি তাহলে কিন্তু এই গোলমালটা লেগে গেল। কেন গোলমাল লেগে গেল? কারণ আমি কিন্তু মনে মনে এই ছবিটা আমাকে ভাসাইতে হবে যে আমি যখন এই অঙ্কটা করেছি কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু 2 বিটা ছিল। তবে আমি বারবার এটাকে মুছি নেই, এটা লিখে রেখেছি। আদারওয়াইজ কিন্তু আমার অঙ্কটা ভুল হয়ে যাবে তখন। ঠিক আছে, বুঝতে পারছি? আমরা কি একটু আগাবো? তাহলে এরিয়া আমরা মোটামুটি বুঝতে পেরেছি, তাই তো? ওকে, তাহলে আমরা এরিয়া এখন একটু মুছে দিচ্ছি আপাতত। নিচে একটু থাকুন, এখানে আমরা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের নেক্সট স্টেপ কি? তাহলে এরিয়া তো বের করে ফেললাম, নেক্সট স্টেপ কি? ইন্টিগ্রেশন x dA বের করা। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ x dA বের করা। আচ্ছা, dA তো আমরা বের করেছিলাম, এই যে আবার মুছে দিয়েছি এখানে। dA সমান ছিল r স্কয়ার বাই 2 d থিটা। ঠিক আছে, তাহলে এখন আবার আগের মতো বলো তো হোয়াট ইজ x? x টা কি? এই যে এই x টা কি? আমি তো লিখে দিয়েছিলাম গত ক্লাসে। What is x? What is y? এই যে x dA Distance from the hypothetical CG. Distance from the Hypothetical CG. hypothetical CG of what? কার hypothetical CG? DA.
ডিএ মানে আমি যে এরিয়াটা নিয়েছি সেই এরিয়ার একটা হাইপোথেটিক্যাল সিজি উইথ রেসপেক্ট টু রেফারেন্স অ্যাক্সিস। উইথ রেসপেক্ট টু রেসপেক্টিভ অ্যাক্সিস। তাহলে আমরা এইখানে আমাদের রেসপেক্টিভ অ্যাক্সিস কোন অ্যাক্সিসের সাপেক্ষে আমরা এই ঘূর্ণনটা দেখতেছি? এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, কারণ আমরা তো এক্স এর সিমেট্রি নিয়েছি। এখানে ঘূর্ণন দেখতেছি আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। আচ্ছা, এখন এটা তো ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? এটাকে যদি আমরা লাইন চিন্তা করি, যেমন ডিএল চিন্তা করেছি, তাহলে এটা কিন্তু কি হয়ে গেছে? একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? জি স্যার। তো ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কোথায় থাকবে? এটা তো আমরা শিখেছি। জি স্যার। কোথায় থাকবে বলো? ভর কেন্দ্রে। না, বরকেন্দ্র তো আমরা বের করেছি গত ক্লাসে, আমরা শিখেছি। 1/3 উচ্চতায়। ও ছিল, বলো তো কি বলছো তুমি? হ্যাঁ, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিস্টেম। হাইটের h/3। হ্যাঁ, তাহলে আমি আসলে বেসিক্যালি হোয়াট ইজ মাই এক্স, আগে দেখো থিওরির সঙ্গে মিলাবে। এক্স হচ্ছে আমার বেসিক্যালি লিনিয়ার ডিসটেন্স, মানে এইখান থেকে এটা যদি সিজি হয় তাহলে আমি দেখে দিব ওয়াই এর একটা প্যারালাল লাইন টানি, তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি এক্স। কোন এক্স? এই ইকুয়েশনের এক্স। ওই থিওরির সঙ্গে মিলাম। হাইপোথেটিক্যাল যে ডিএ আছে, মানে আমি যে ডিএ নিয়েছি তার যে হাইপোথেটিক্যাল সিজি, ধরে নিলাম সিজি এখানে আছে, ট্রায়াঙ্গেলের সিজি, তাহলে এই সিজি থেকে এই যে দূরত্ব হবে, মানে মোমেন্ট আর্মটা হবে এইটা, এই যে এক্স, এটাই হচ্ছে সেই থিওরিটিক্যাল এক্স। মানে আমি কি ওই টেক্সট লেখার সাথে ফিগারে জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারছি কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। জি স্যার। ঠিক আছে, ইঞ্জিনিয়ারদের কাজ কিন্তু এটা, বই পড়ে মুখস্থ করা না, বই পড়ে বইয়ের লেখাটাকে ড্রয়িং এ আমি উপস্থাপন করতে পারছি কিনা। তাহলে কি আমি যে লেখাটা লিখেছিলাম সেটা কি আমি এখান থেকে বুঝতে পারছি যে আসলে লেখাটা হচ্ছে এরকম, এই এরিয়ার একটা সিজি, সেই সিজি উইথ রেসপেক্ট টু রেফারেন্স অ্যাক্সিস, তাহলে ওয়াই হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস, তাহলে এখানে দূরত্বটা হচ্ছে এক্স। এইবার আসি, এটা তো ট্রায়াঙ্গুলার এরিয়া, তাহলে এই সিজিটা কোথায় থাকবে? h/3 উচ্চতায় বেস থেকে। বেস থেকে, ওকে। আর অ্যাপেক্স থেকে 2h/3। 2h/3, ওকে। তাহলে আমরা যদি এটা অ্যাপেক্স, এটা হচ্ছে বেস, উচ্চতা আমরা এটা হচ্ছে তার উচ্চতা, তাই তো? এই যে উচ্চতা কত ছিল? আর ছিল, তাহলে যদি আর ই ধরি তাহলে এইখান থেকে হবে 2r/3, আর এইখান থেকে ধরলে হবে r/3। মানে এই ডিসটেন্সটা বেসিক্যালি, এই ডিসটেন্সটা, এটা হচ্ছে 2r/3, আর এইটুকু ডিসটেন্সটা হচ্ছে r/3। এটা কি আমরা বুঝতে পারছি সবাই একটু ফিগার থেকে? ফিগার থেকে কি এটা বুঝতে পেরেছি যে এখান থেকে 2r/3 হবে আর ওইখান থেকে r/3 হবে? জি স্যার। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে সরল রৈখিক দূরত্ব, মানে আমার এই দূরত্বটা দরকার। ঠিক আছে, এটা তো সেন্টার লাইন। খেয়াল করো, আমি এখন আমার এই দূরত্বটা দরকার, মানে এই এক্সটা দরকার। স্যার আর cos θ। অতিভুজ আর হচ্ছে ভূমির সম্পর্ক। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে মানে আমার ভূমি দরকার, তাহলে এটা তখন অতিভুজ হয়ে গেল। তাহলে আমার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ 2r/3, রিলেশন কি? ভূমির সাথে অতিভুজ cos θ। তাহলে x সমান সমান হয়ে গেল 2r/3 cos θ। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি সবাই? এটা বুঝতে পারলে আমাদের এটা শেষ কাজ। ঠিক আছে, আমরা এক্স এর ভ্যালুটা বের করা কি সবাই বুঝেছি? স্যার আবার একটু বলে দেন। হ্যাঁ বলো, কোন জায়গাটা, মানে এই কোন জায়গা থেকে এটুকু বুঝেছো? এই যে
এটা যে 2r/3 এই ডিসটেন্সটা ডায়াগোনাল বরাবর, আর এটা হচ্ছে r/3। এটা এটুকু আমরা বুঝেছি গত ক্লাসের কনসেপ্ট অনুযায়ী। জি স্যার। জি স্যার, একটু বুঝেছি। ওকে ফাইন। তাহলে আমাদের দরকার হচ্ছে সিজি থেকে এটা দূরত্ব, রেফারেন্স অ্যাক্সিসের দূরত্ব। এই দূরত্বটা কিন্তু ডায়াগোনাল না, এই দূরত্বটা কিন্তু হচ্ছে সরল রৈখিক দূরত্ব দরকার। সরল রৈখিক মানে এই এটা যদি ফোর্স হয় এখন, মানে এই ট্রায়াঙ্গেলের ভরটা তো আসলে এই দিক দিয়ে পাস করবে। হ্যাঁ, এটার ভরটা তো আসলে এটাই তো ডিএ হয়ে যাবে তোমার। হ্যাঁ, তো ডিএ যদি ফোর্স হয় তাহলে এই ফোর্সটা তো ভার্টিক্যাল ফোর্স, ওয়েট সবসময় ভার্টিক্যাল। তাহলে এটা থেকে এখন দূরত্বটা লাগবে ওয়াই অ্যাক্সিসের, মানে আমার হরাইজন্টাল ডিসটেন্সটা লাগবে। তাহলে আমি এটা ডায়াগোনালটা জানি, এইটার অ্যাঙ্গেলটা থিটা জানি, এই যে থিটা, ভূমি থেকে সেন্টার লাইনের অ্যাঙ্গেল থিটা। আমি যদি এখানে সিজিটাকে প্রেস করি, তার মানে এখন আমার আসলে দরকার হচ্ছে এই যে এটা থেকে যদি একটু লম্বটা নিই, তার মানে আমার দরকার হচ্ছে এই ডিসটেন্সটা, এই এক্সটা দরকার। তাহলে এই এক্সটা বের করার জন্য তখন আমি দেখলাম যে আমার কাছে অতিভুজ আছে, সেটা হচ্ছে 2r/3, এটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, একটা কোণ, আর আমার দরকার ভূমি। তাহলে আমি অতিভুজ জানি, ভূমি জানি না। তাহলে ভূমি আর অতিভুজের রিলেশনটা হচ্ছে ভূমি আর নিচেরটা হচ্ছে অতিভুজ। এই ভূমি আর অতিভুজের রিলেশনটা হচ্ছে ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 2r/3, রিলেশন হচ্ছে cos θ। তাহলে সেখান থেকে আমি x এর মানটা ইন টার্মস অফ cos θ দিয়ে বের করে নিলাম। এই জিনিসটাকে বোঝা গেছে ত্রিকোণমিতিটা? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ অল অফ ইউ? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে তো ভালো, এখন তুমি নিজেই করতে পারবে। তাহলে এখানে মানটা আমরা বসাই দিই, এটার মান হচ্ছে 2r/3 cos θ। তাহলে একইভাবে মাইনাস বিটা থেকে প্লাস বিটা, কারণ আমার ভেরিয়েবল টু দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা ইন্টিগ্রেশন করো একই রকম ভাবে। তাহলে এখানে 2 ক্যান্সেল, এখানে r³ θ, আমি যদি এটাকে একটু সামনে নিই, এটাকে 2 করে দিলাম 0 থেকে বিটা। তাহলে এখানে হচ্ছে r³ θ cos θ dθ। এটা ইন্টিগ্রেশন করে কি হবে এখন বলো, কি আসবে? এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে মান টান বসানোর পরে? টু r³ sin beta. 2r³ sin θ। তাহলে আমরা একদম লাস্ট স্টেজে চলে গেছি, আমাদের আর একটা স্টেপই বাকি আছে। আমরা ইন্টিগ্রেশন অফ x দিয়ে বের করে ফেলছি, এরিয়া বের করে ফেলেছি। তাহলে আমরা ওই ফর্মুলাতে গিয়ে তাহলে x বার সমান কি আসবে? এটা 2r³ sin beta ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dA, মানে হচ্ছে ওই r² বিটা। আলটিমেটলি কি দাঁড়াইলো? লেন r² দিয়ে কাটাকাটি করলে একটা আর থাকবে, তার মানে আলটিমেটলি দাঁড়াবে 2r sin beta বাই বিটা। 2r sin beta বাই বিটা। তাহলে নোটটা কি? এই বিটা হচ্ছে ডিগ্রিতে, খেয়াল করো। স্যার 2 এর নিচে একটা 3 ছিল, 2 এর নিচে একটা 3 ছিল। সরি 3 আছে। আর এই বিটাটা যখন স্ট্যান্ড অ্যালোন, তখন এটাকে বসাইতে হবে রেডিয়ান। অনেক কিছু জিনিস মনে রাখতে হবে, মানে বিটা যদি সাইন কস ট্যান এগুলোর সাথে থাকে তখন তুমি ডিগ্রিতে বসাইতে পারবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি হোয়াটএভার। কিন্তু যখন এটা স্ট্যান্ড অ্যালোন হয়ে যাবে তখন এই মানটাকে কনভার্ট করে কিসে বসাইতে হবে? রেডিয়ানে। রেডিয়ানে বসাইতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা শিখলাম যে একটা সেক্টর অফ এ সার্কেলের সেন্ট্রয়েডের ফর্মুলা। এটা খেয়াল করো, এখানে কিন্তু ইররেসপেক্টিভ অফ এনি অ্যাক্সিস, মানে আমি যদি এই ফিগারটাকে এখন এইভাবে না এঁকে আমি যদি ওয়াই কে সিমেট্রিক অ্যাক্সিস ধরতাম, ধরো আমার ফিগারটা এরকম নাই, হ্যাঁ, আমার ফিগারটা জাস্ট এরকম আছে, এরকম আছে।
তাহলে সেই ক্ষেত্রে এক্স বার না হয়ে সেটা ওয়াই বার হয়ে যেত ওয়াই বার হতো। সেটা ওয়াই বার হতো এবং ফর্মুলার কোনো চেঞ্জ হতো না, ফর্মুলা এটাই থাকবে, হ্যাঁ, 2r sin বিটা বাই 3 বিটা। তখন এখানে আমরা ধরতাম এটা একটা বিটা, এটা আরেকটা বিটা, সেই একই রকম সূত্র। ফর্মুলা হচ্ছে এটা 2r sin বিটা বাই 3 বিটা, যেখানে এই সাইনের সাথে বিটা ডিগ্রিতে বসবে, নিচের বিটা রেডিয়ানে বসবে, প্রোভাইডেড দ্যাট যে আমার কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 2 বিটা। ঠিক আছে? আমরা কি ফর্মুলাটা বুঝতে পেরেছি? স্যার ইন্টিগ্রেশন স্যার লিমিটটা কিভাবে চেঞ্জ হলো? লিমিট তো চেঞ্জ হয়নি। কোন লিমিট চেঞ্জ হয়েছে? প্রথমে স্যার মাইনাস বিটা থেকে প্লাস বিটা পর্যন্ত ছিল, স্যার হ্যাঁ, 0 থেকে বিটা কিভাবে হলো? ও 0 থেকে বিটা কি হলো সেটা আগে বলেছিলাম তোমাকে, সেটা তো আমি আপনার ছবি মুছে দিয়েছি। মানে আমাদের তো তোমার এরকম ছিল আর কি, তাই তো? মানে এটা ছিল মাইনাস বিটা, এটা ছিল প্লাস বিটা। তাহলে আমরা যদি এখন এটা ম্যাথমেটিক্সে বলে যে তুমি যখন ইন্টিগ্রেশন একই লিমিট থাকবে, মানে একটা মাইনাস একটা প্লাস, তখন তুমি চাইলে এই লিমিটটা 0 থেকে শুরু করতে পারো। হ্যাঁ, তুমি 0 থেকে শুরু করতে পারো, কিন্তু প্রোভাইডেড যে তোমাকে 2 দিয়ে গুণ দিতে হবে। কেন গুণ দিতে হবে সেটাও বলেছি। ধরো এখন আমি 0 থেকে বিটা পর্যন্ত লিমিট ঠিক করলাম, তাহলে আমি কিন্তু এই এরিয়াটুকু কভার করেছি, আমার এই এরিয়াটা বাদ আছে না? আমার তো একই রকম দুইটা এরিয়া সেম, দুইটা এরিয়া সেম। জি স্যার। এই জন্য আমরা এটাকে সহজ করার জন্য আর কি, যে 0 থেকে বিটা করে এই 2 দিয়ে মাল্টিপ্লাই করি। তুমি মাইনাস বিটা রেখেও ইন্টিগ্রেশন করতে পারবে, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট আসবে, ঠিক আছে? রেজাল্ট তুমি যে মনে করো না স্যার আমি 2 করব না, তাহলে এখানে লিমিটটা মাইনাস বিটা থেকে যাবে। সেই ক্ষেত্রে তোমাকে দুইটা ইকুয়েশন লিখতে হবে আর কি। আমি কি এটা একটু দেখাই দেব তোমাকে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই। তাহলে আমরা এটা একটু মুছি। আচ্ছা, তাহলে আমরা দেখো, খেয়াল করো আমরা কয়টা জিনিস শিখলাম এখানে আমাদের গত ক্লাস থেকে। আমরা শিখলাম যে একটা রেক্টেঙ্গেল যদি থাকে এরকম, এটা যদি বি হয় আর এটা যদি এইচ হয়, তাহলে এই বি বা এইচ যদি রেফারেন্স পয়েন্ট হয়, তাহলে এখানে আমাদের মানে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা দেখলাম যে এক্স বার সমান হচ্ছে বি বাই 2, ওয়াই বার সমান হচ্ছে এইচ বাই 2। ঠিক আছে? এটা আমরা শিখেছি গত ক্লাসে, এগুলো তো ভুলে গেলে চলবে না। আরেকটা কি শিখেছি, এটা যদি ট্রায়াঙ্গেলের বেস হয় আর এটা যদি ওয়াই হয়, এটা যদি বি হয়, ট্রায়াঙ্গেলের হাইট যদি এইচ হয়, তাহলে এটা সেন্ট্রয়েড হাইট বরাবর থাকবে, তার মানে ওয়াই বার হবে, এক্স বার 0 হবে এবং ওয়াই বারটা হবে এইচ বাই 3 ফ্রম বেজ base or 2h by 3 from অ্যাপেক্স। apex। আচ্ছা, আজকে আরেকটা জিনিস শিখলাম আমরা, সেটা হচ্ছে সেক্টর অফ এ সার্কেল, যেটা কেন্দ্রে 2 বিটা কোণ উৎপন্ন করে এরকম উইথ এ রেডিয়াস r। যদি এরকম একটা এরিয়া হয় x এবং y, তাহলে সেই ক্ষেত্রে x বার ইকুয়াল টু y বার ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে 2r sin বিটা বাই 3 বিটা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের গত ক্লাস এবং আজকের ক্লাসের একটা সামারি, যে আমরা কি কি ফর্মুলা শিখেছি। এটার ফর্মুলা আমাদের আগেই জানা ছিল, সেটা আমরা ইন্টিগ্রেশন করে দেখেছি এবং আমরা মিলিয়েছি। এটাও আমাদের আগে জানা ছিল, সেটাও আমরা ইন্টিগ্রেশন করে দেখেছি, মিলিয়েছি। আজকে নতুন করে আমরা একটা সেক্টরেরটা শিখেছি, মানে একটা যে কোনো একটা সার্কেলের কেন্দ্রে যদি 2 বিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রয়েডটা এই ফর্মুলা দিয়ে বের করতে পারব, 2r sin বিটা বাই 3 বিটা। এটুকু কি মোটামুটি আমরা 0 হবে না স্যার? হ্যাঁ, এই ক্ষেত্রে y বার 0 হবে, মানে আমি এটা ফর্মুলাটা লিখে রেখেছি। মানে ধরো কোনো কারণে যদি তুমি এটা x এর সিমেট্রিক না, যদি y এর সিমেট্রিক হয়, এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে y বার থাকবে, x বার 0 হবে। মানে সেই ক্ষেত্রে ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। মানে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে x বার y বার যারই সিমেট্রিক হোক, এই ফর্মুলাটা সেম থাকবে, মানে ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? জি স্যার। মানে এটাই আসলে মেইন ব্যাপার।
বুঝলাম। তাহলে এইটুকু কি আমরা মোটামুটি বুঝতে পারছি, তাই তো? স্যার রেক্টেঙ্গেলের ক্ষেত্রে সিমেট্রি লাইন এটা কেমনে বুঝবো? সিমেট্রিক লাইন জি স্যার। রেক্টেঙ্গেলে তো আমরা এটা বের করেছি b/2 h/2, এটা আমরা বের করেছি না। সিমেট্রিক লাইন কি মানে তুমি বলতেছো যদি আমি x অ্যাক্সিস কে এখানে নিয়ে যাই আর y অ্যাক্সিস কে এখানে নিয়ে যাই, ভাগ করে ফেললাম, তাহলে তো এটা 0 0 0, তাই না? সিমেট্রিক বলতে কি বুঝাচ্ছ আমি বুঝিনি তোমার কথাটা, মানে ঠিক স্যার ওই যে ত্রিভুজের ক্ষেত্রে একটা y বার সমান 0 ধরছিলাম, এটার ক্ষেত্রে কি সেরকম কিছু আছে? না না না, এটার ক্ষেত্রে এরকম কিছু নাই। এটার ক্ষেত্রে দুইটাই আছে, মানে x ও আছে y ও আছে। এটার ক্ষেত্রে শুধুমাত্র y মানে হাইট বরাবর আর কি। আর এটার ক্ষেত্রেও একটা ডাইমেনশন, মানে এটার ক্ষেত্রে একটা ডাইমেনশন, এটার ক্ষেত্রে আসলে একটা ডাইমেনশন ঠিক বলা যাচ্ছে না, মানে লাইন অফ অ্যাক্সিস যদি মানে সেম হয় তাহলে যে কোনো একটা অ্যাক্সিসে থাকবে, আইদার x বার থাকবে না y বার থাকবে না y থাকবে না x থাকবে। আর যদি এটা যদি ধরো ফিগারটা যদি এরকম হয়, এটা x y কোনো দিকেই নাই, মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরো এরকম একটা হাফ সার্কেল, তাহলে হাফ সার্কেল হইলে তোমার যেখানেই থাকুক, তুমি ধরো এটা যদি রেফারেন্স এক্স, এখান থেকে x আর এখান থেকে যদি y হয়, ধরো এটা x এটা y, তাহলে এখান থেকে থাকবে x বার, আর এই y অ্যাক্সিস থেকে মানে x অ্যাক্সিস থেকে থাকবে y বার, এবং সেই ক্ষেত্রে x বার এবং y বার দুইটাই একই রকম হবে, সেম হবে, বুঝছো? কারণ এখানে যেটা হলো এইটাকে তখন সেন্টার চিন্তা করতে হবে, এই সেন্টারের এই পাশের অ্যাঙ্গেল এই পাশের অ্যাঙ্গেল সেম। এটা আমরা অঙ্ক করার সময় আবার তোমাদের আরেকটু এক্সপ্লেইন করব, ঠিক আছে? এখন তো আমরা একটা অ্যাক্সিসকে সিমেট্রিক ধরে আমরা ফর্মুলাটা ডিরাইভ করেছি। যদি কোনো কারণে সেই অ্যাক্সিসটা যদি ওই অ্যাক্সিস দিয়ে পাস না করে, তাহলে কিন্তু x বার y বার দুইটাই থাকবে, কারণ এটা হচ্ছে আমার একটা হাইপোথেটিক্যাল অ্যাক্সিস যার এগেইনস্টে কোণের মান সমান, এবং সেই ক্ষেত্রে x এবং y দুটোই আসলে একই রকমই থাকবে। এগুলো আমরা তোমাদেরকে ব্যাখ্যা করব পরে আরেকটু, মানে যখন অঙ্ক আমরা করব কম্পোজিটের অঙ্ক, প্রবাবলি নেক্সট ক্লাসে আমরা করতে পারবো আশা করছি, তখন আমরা ব্যাখ্যা করব। আজকে এই ইন্টিগ্রেশনের ফর্মুলা পর্যন্ত মোটামুটি আমরা বুঝেছি কিনা সবাই? ইয়েস স্যার। এখন বুঝে থাকলে আমরা কুইকলি ইন্টিগ্রেশন মেথডে একটা অঙ্ক আমরা করতে চাই, যেটা তোমরা করবে আসলে। আমরা যে স্টেপগুলো বলেছি সেই স্টেপগুলো নিয়ে তোমাদের বইয়েরই একটা অঙ্ক আমরা করতে চাই, সেটা হচ্ছে এরিয়ার ইন্টিগ্রেশন। আমাদের আমরা বইয়ের একটা ছোট একটা অঙ্ক নিয়ে আমরা শুরু করি। এই অঙ্ক হচ্ছে তোমাদের 683, হ্যাঁ 683 অঙ্ক। সেখানে বলছে যে লোকেট দ্য সেন্টার, আমি একটু জিনিসটা লিখতেছি, লেখার উদ্দেশ্য কি আমি সেটা একটু পরে বলতেছি। লোকেট দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া, যাদের কাছে বই আছে বই দেখতে পারো, আর না থাকলে আমার লেখাটা একটু দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞেস করতে পারো। ইনক্লুডেড 683, পেজ নাম্বার 197। 682 না স্যার? আমি 683 করতেছি আর কি, ঠিক আছে? লোকেট দ্য সেন্টার অফ দ্য এরিয়া ইনক্লুডেড বিটুইন দ্য প্যারাবোলা এই প্যারাবোলার ইকুয়েশনটা দেয়া আছে, x স্কয়ার ইকুয়ালস টু 4y and the line x equals to 9 inch. আচ্ছা, এখন পরীক্ষাতে ঠিক একইভাবে অঙ্কটা আসবে, এরকম ভাবেই আসবে পরীক্ষাতে। এখানে বলতেছে লোকেট দ্য সেন্ট্রয়েড, মানে সেন্ট্রয়েড লোকেট করো অফ দ্য এরিয়া, একটা এরিয়া, যে এরিয়াটা ইনক্লুডেড, মানে একটা এরিয়া ইনক্লুড করা হয়েছে যেটা দুইটা
জিনিস দিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে প্যারাবোলা যার ইকুয়েশন x স্কয়ার ইকুয়ালস টু 4y, আর একটা হচ্ছে লাইন x ইকুয়ালস টু 9 ইঞ্চ। তাহলে প্রথমেই যেটা করতে হবে আমাকে এরিয়াটা ডিফাইন করতে হবে, এটা হচ্ছে আমার প্রথম কাজ। আমি কিভাবে করব? অবশ্যই আমাকে অ্যাক্সিস ডিফাইন করতে হবে। এরিয়া ডিফাইন করতে গেলে আগের মতো x এবং y ডিফাইন করতে হবে। আচ্ছা, এই যে একটা প্যারাবোলার কথা বলছে x স্কয়ার ইকুয়ালস টু 4y, এই প্যারাবোলাটা টিপিক্যালি কি তোমরা ড্র করতে পারো? জানো কি এই প্যারাবোলা কিভাবে ড্র করতে হয়? জি স্যার। এই প্যারাবোলাটা কোন অ্যাক্সিসে সিমেট্রিক আমাকে একটু বলো দেখি। y axis Why? y অ্যাক্সিসে সিমেট্রিক কিভাবে বুঝেছো? মানে এটা y অ্যাক্সিসে সিমেট্রিক এটা কিভাবে বুঝেছো? স্যার এখানে স্যার x এর দুটো ভ্যালু পাওয়া x যাবে। এর দুইটা ডিফারেন্ট ভ্যালুর জন্য মানে y এর একটা সেম ভ্যালু পাওয়া যাচ্ছে আর কি। x এটা equals to 1 minus 1 এটা minus 2. তোমার স্টেটমেন্ট একটু উল্টা হবে আর কি। মানে y এর একটা মানের জন্য x এর দুইটা মান পাওয়া যাবে। দুইটা মান পাওয়া যাবে। দুইটা মান আচ্ছা। পাওয়া যাবে। মানে নট x এর দুইটা মানের জন্য y এর একটা মানের জন্য x এর দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, দুইটা ভ্যালু পাওয়া যাবে, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। নেগেটিভ হবে তার মানে একটা y এর ডান দিকে থাকলে আরেকটা থাকবে y এর বাঁ দিকে। বাঁ দিকে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমি অলওয়েজ মানে আই প্রেফার যে আমরা যারা ইঞ্জিনিয়ার হব বা আমরা হয়েছি তাদের কিন্তু ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ একদম মাথায় মধ্যে পরিষ্কার ভাবে থাকতে হবে, যেন আমি ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজটা পড়ে আমি যেন কোনো একটা কিছু ড্র করে ফেলতে পারি। এটা সবসময় খেয়াল রাখবে ফর এনি সর্ট অফ কোর্সেস। তোমরা যত কোর্সই পড়ো না কেন, যা কিছুই পড়ো না কেন, ইঞ্জিনিয়ারদের সবসময় ফিগার ড্র করতে হবে টেক্সট করে। হ্যাঁ, আমি যেন আমার মতো করে ফিগারটা ড্র করে ফেলতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারছি যে তাহলে আমরা যদি প্যারাবোলাটা আঁকি, এটা মূল বিন্দুগামী প্যারাবোলা, এটা আমরা বোঝা যাচ্ছে, তাই তো? কারণ x এর মান 0 হলে y এর মান কি হবে? 0 হবে। হ্যাঁ, 0ই হবে। তাহলে এরকম একটা প্যারাবোলা, মানে যত নিচের দিকে থাকবো তত এদিকে থাকবে, যত দূরে যাবো হয়তো এরকম চলে যাবে। এরকম একটা প্যারাবোলা পাবো, তাই তো? যে প্যারাবোলাটা টিপিক্যালি এর ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4y। আচ্ছা, আরেকটা আমাদের লাইন আছে x ইকুয়ালস টু 9 ইঞ্চ। এটা কি ধরনের লাইন? x ইকুয়ালস টু 9 ইঞ্চ মানে এটা কি ফিজিক্যালি প্রুভ করতে পারো? এটা কি রকম লাইন? y axis সমান্তরাল। হ্যাঁ, y axis parallel প্যারালাল টু y axis। প্যারালাল টু y axis। এটা ইজ ভেরি নাইস। তাহলে x ইকুয়ালস টু 9 একটা ডিসটেন্স থাকবে, সেই ডিসটেন্সে গিয়ে আমি একটা প্যারালাল x এর একটা প্যারালাল লাইন পাবো, যেটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস টু 9 ইঞ্চ। তাহলে খেয়াল করো, আমার কিন্তু এই প্যারাবোলাটা লাগছে না, মানে আসলে এই প্যারাবোলাটা দিয়ে হয়নি, আমার এরিয়াটা হয়েছে এই প্যারাবোলা আর এই লাইন মূল বিন্দু সহ। তার মানে এইরকম একটা এরিয়া আমরা পেয়েছি, যে এরিয়ার সেন্ট্রয়েড বের করতে বলেছে। তাহলে আমি কিন্তু পরীক্ষাতে ফিগার দিব না, তোমাদের কখনোই দেই না, তোমাদের সময়ও থাকবে না, ঠিক আছে? আমি শুধু এই টেক্সট গুলাই দিয়ে দিব তোমাকে, তোমাকে ফিগার ড্র করতে হবে। ডু ইউ থিংক ইউ ক্যান ড্র দ্য ফিগার কনফিডেন্টলি? Yes sir, hope so. গুড, খুবই ভালো। আমরা যদি করতে পারি তো খুবই ভালো। তাহলে এখন এই যে ফিগারটা ড্র করেছি, এই ফিগার ড্র করাতে কারো কোনো সমস্যা আছে? মানে কেউ বুঝি নাই বা বুঝতে পারছি না এরকম কেউ আছো? নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে ওই যে স্টেপ গুলো আমরা বলেছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, এই ফলো করে এই অঙ্কটা করো। সময় হচ্ছে 10 মিনিট, 10 মিনিটস টাইম। হ্যাঁ, আমি র্যান্ডমলি কল করব তোমাদের, যাকে বলবো সে আমাকে অ্যানসারটা বলতে হবে। অ্যানসার বলতে x বার y বার না, ইনিশিয়ালি d এর ভ্যালু কত, তারপর x dA কত, y dA কত, যেন আমরা মিলাতে পারি সবার সাথে সবার। ঠিক আছে? আমরা ওই যে স্টেপ গুলো বলেছি, প্রথমে dA ডিফাইন করতে হবে, মানে dA নিব, তারপর dA কে ডিফাইন করব,
নাকি একটা অঙ্ক আমাকে করে দিতে বলতেছো তোমরা শুরুতে, নাকি পারবে মনে করছো? ইউ ওয়ান্ট গিভ এ ট্রাই? তোমরা কি ট্রাই করতে চাও নাকি আমি এটা করে দিব? What do you feel? তুমি করতে চাও নাকি আমি একটা দেখাই দিব প্রথমে? স্যার একটা দেখাই দেন স্যার। করায় দিলে ভালো হয় পরেরটা আমরা স্যার করতেছি। দেখাইতেন স্যার একটা। পরেরটা আমরা নিজে করতেছি। আচ্ছা ওকে গুড। তাহলে আমাদের স্টেপ বলো। এখন আমরা এক্স ওয়াই তো লোকেট করে ফেলেছি, এরিয়াও লোকেট করেছি। নেক্সট স্টেপটা কি? ডিফাইন দ্য স্মল এরিয়া। ডিফাইন দিয়ে ডিএ। ওকে, ডিএ যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে এখানে আমাদের কি নিতে হবে? আমরা আগেই বলেছি স্মল এরিয়া নিতে হবে। এরিয়া আমরা দুই ভাবে নিতে পারি, এক্স এর প্যারালাল অথবা ওয়াই এর প্যারালাল স্টেপ নিতে পারি। আমরা কোনটা নিব বল? একটা গেস কর। এক্স এর প্যারালাল, ওয়াই এর প্যারালাল। এক্স এর প্যারালাল, এক্স এর প্যারালালটা নিন। এক্স এর প্যারালালটা নিই, সমস্যা নাই, যেটা কোনটা নিতে পারি, আমরা দুইটাই নিই। আচ্ছা এটা এক্স এর প্যারালালটা নিলাম, এরকম একটা নিলাম। যেহেতু এটা এক্স এর প্যারালাল, এই একটা লাইনের ইকুয়েশন একটু লিখি, হ্যাঁ এক্স ইকুয়ালস টু লাইন। যেহেতু এটা এক্স এর প্যারালাল নিয়েছি, তাহলে এটা কি হবে? এই অংশটা কি হবে? এই অংশটা হবে ডিওয়াই ডিওয়াই। এই অংশটা হবে ডিওয়াই। আচ্ছা এখন আমার এই এরিয়া বের করতে গেলে আমার কি লাগবে? এই দৈর্ঘ্যটা লাগবে, তাই তো? জি স্যার। এই L0টা লাগবে, ধরো L0। তাহলে L0 dy, এখন L0টা বাইর করতে হবে। L0টা কিভাবে বের করব? তাহলে আমি যদি বলি যে এটা হচ্ছে আমার y রেফারেন্স অ্যাক্সিস থেকে x2 আর এটা হচ্ছে আমার x1, তাহলে ফ্রম দ্য ফিগার কি দাঁড়াচ্ছে? x2 মাইনাস x1, ঠিক আছে নাকি? বুঝা যাচ্ছে? স্যার আবার একটু। এই যে L0 একটা ধরলাম আর কি, ধরো এটা তো একটা রেক্টেঙ্গুলার এরিয়া, দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। প্রস্থ তো dy আর দৈর্ঘ্যটা L0 ধরেছিলাম। আর L0টা বের করার চেষ্টা করতেছি, আসলে L0টা কত। ঠিক আছে, তাহলে আমি বললাম যে ঠিক আছে L0 তে এমনি বের করা যাচ্ছে না, আমি দুইটা পয়েন্ট ঠিক করলাম। এইখান থেকে একটা পয়েন্ট নিলাম, মানে একদম এই যে বটম এন্ডে এখানে, তাহলে এটাকে ধরলাম x2, যেহেতু y থেকে মাপতেছি। আরেকটা এখানে পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে আমার x1, তার মানে কি x2 মাইনাস x1 ইকুয়ালস টু L0, মানে এটা। ঠিক আছে, এটা ঠিক আছে? না না বুঝলে আমাকে বলবে কিন্তু সাথে সাথে, হ্যাঁ? আচ্ছা এখন আমার ভেরিয়েবল কি? ডিওয়াই। তাহলে আমি ইন্টিগ্রেশন কিন্তু এক্স রেখে করতে পারবো না, এটা প্রথমে বুঝতে হবে, ম্যাথমেটিক্সটা বুঝতে হবে। যেহেতু ভেরিয়েবল ডিওয়াই, তাহলে এক্স কে আইদার কনস্ট্যান্ট হতে হবে অথবা এক্স এর সাথে ওয়াই এর রিলেশনটা বের করে নিতে হবে। কারণ এরকম এক্স ভেরিয়েবল রেখে তো আমি করতে পারবো না, আমার তো ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্স কে দেখতে হবে এক্স এর সাথে ওয়াই এর কোনো রিলেশন আছে কিনা, এক, অথবা এগুলো কনস্ট্যান্ট হবে, দুইটার একটা। আচ্ছা এবার আমরা একটু খেয়াল করি, এই যে x2 পয়েন্টটা কোথায় পড়েছে বলো তো আমাকে, বলো। এই যে x2 এই পয়েন্টটা কোথায় পড়েছে? স্যার 9 ফিজিক্যাল টু 9 উপর পড়ছে। এই লাইনের উপর। জি স্যার। তাহলে কি আমি বলতে পারি যে x2 এর মান হচ্ছে আসলে 9? জি স্যার। আমরা x এর পরিবর্তে x2 বসাই দিই, তাহলে 9 পাবো। আর x1 টা কোথায় পড়েছে? L0 যেখান থেকে শুরু হয়েছে ওখানে। হ্যাঁ, এটা কিসের উপরে পড়েছে? আমাদের একটা আছে প্যারাবোলা আর একটা হচ্ছে লাইন। তাহলে এটা আমাদের x স্কয়ার ইকুয়ালস টু 4y প্যারাবোলা। প্যারাবোলার উপর বসবে, এখানে L নট x1 বসিয়ে দিই। আমরা একটু বুঝে নিই আগে, x1 টা পড়েছে প্যারাবোলার উপরে। তাহলে প্যারাবোলার উপরে যদি আমি x এর পরিবর্তে x1 বসাই, তাহলে আমি পাচ্ছি x1 স্কয়ার সমান সমান 4y। তাহলে x1 সমান কত পাবো? 2 root over y, তার মানে 2y to the power half। ঠিক আছে, তাহলে আমি এটা করলাম, এটা পাইলাম 2y to the power half। তাহলে খেয়াল করো এই ফর্মুলেশনটুকু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি L0 লিখি বা না লিখি,
ফিগার থেকে x2 x1 নিলাম, যেহেতু ভেরিয়েবল dy তাহলে এগুলোকে x গুলোকে y এ কনভার্ট করতে হবে, অথবা আইদার কনস্ট্যান্ট হবে অথবা y এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা দেখলাম যে x2 টা পড়েছে লাইনের উপরে, তাহলে x এর পরিবর্তে x2 বসালে আমরা পাবো 9, x1 পড়েছে প্যারাবোলার উপরে, তাহলে এখানে x এর পরিবর্তে x1 বসাই দিলে x1 = 2 y টু দি পাওয়ার হাফ পেলাম। তাহলে এবার তুমি বলো এরিয়া কত আসছে, ইন্টিগ্রেশন করো দুই পাশে। আচ্ছা, দুই পাশে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনটা দাঁড়াবে কি রকম? 9dy মাইনাস ইন্টিগ্রেশন অফ 2y টু দি পাওয়ার হাফ dy। আচ্ছা, লিমিট কত হবে বলো, আগে এটা শুনে নিই। y এর লিমিট কত হবে? স্যার 0 to 81/4। 0 টু 81/4। 81/4 কোথা থেকে বের করছো? ফিগারে কোন জায়গায়? স্যার x এর মান বসাই। হ্যাঁ, আমাদের আসলে বাউন্ডারি কোথায়? এই 0 থেকে শুরু করে এই ছেদবিন্দু, এটাকে আমরা বলি ছেদবিন্দু। এই ছেদবিন্দু স্থানাঙ্ক কত? 9, আর এই y টা বের করতে হবে। এই পর্যন্ত তো 9, তাই না? তাহলে x এর মান 9 আর y এর মান বের করতে হবে। তাহলে x এর মান এখানে বসাই দেই। এটা তো ছেদবিন্দু, এটা হচ্ছে সরল রেখা এবং প্যারাবোলার ছেদবিন্দু। তাহলে আমি x এর মান এখানে বসাই দিলে 9 9 81, y এর মান আসবে 81/4। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। যেহেতু dy ভেরিয়েবল, তাহলে y এর লিমিট হচ্ছে 0 থেকে শুরু, মানে 0 থেকে শুরু করে এই 81/4 পর্যন্ত। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এবার বল, এটা করে বলো dy এর মান, এরিয়ার কত আসছে, এরিয়ার মান ইন্টিগ্রেশন করে বলো, এরিয়ার মান কত আসছে? স্যার 243/4। 243/4। হ্যাঁ, মানে এটা যদি দশমিকে নিয়ে দাও তাহলে কত হবে? 60.75। তাহলে ইঞ্চিতে আছে, তাহলে ইঞ্চি স্কয়ার হবে এরিয়া। এটা কি আমরা সবাই পেয়েছি? ও যেরকম পেয়েছে। জি স্যার। ওকে, তাহলে আমাদের জি স্যার, জি। আমরা এবার নেক্সট স্টেপে যাই। আমাকে একটু মুছতে হবে। নেক্সট স্টেপটা কি বলো, নেক্সট স্টেপটা কি? এরিয়া পর্যন্ত বের করলাম। ইন্টিগ্রেশন অফ y dA। হ্যাঁ, y dA, কেন x dA কোথায় গেল? x dA কোথায় গেল? x dA লাগবে না নাকি? ইন্টিগ্রেশন অফ x dA। আচ্ছা, d এর মান তো তুমি বের করেছো এখানে, এবার x টা কি বলো শুনি, ফিগার থেকে বলো। What is x? হ্যাঁ, কে বলতে পারবে বলো দেখি, ফিগার দেখে বলো। What is x? x টা কত? d এটা লিখে ফেলি। d হচ্ছে 9 মাইনাস স্যার x1 + L0/2।
আগে প্রথমত x হচ্ছে হাইপোথেটিক্যাল সিজি, তার মানে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, তাহলে অবশ্যই আমরা জানি রেক্ট্যাঙ্গুলার এরিয়া অর্ধেক জায়গায় সিজি থাকবে, অলরেডি আমরা জেনেছি। এবং এইখান থেকে এই y অ্যাক্সিস এর দূরত্বটাই হচ্ছে x প্রথমত। এটা আমরা সবাই বুঝেছি কিনা? এখন x টা কিভাবে বের করব? আমাদের L নট মানে এইটুকু হচ্ছে x2 x1 এইটুকু, তাহলে তাকে অর্ধেক করলাম, 2 দিয়ে ভাগ দিলাম। 2 দিয়ে ভাগ দিলে আমি কি পাইলাম আসলে? এইখান থেকে এতটুকু দূরত্বটা L0/2 পাইলাম। L0/2 পাইলাম, অথবা x2 x1/2 পাইলাম। আর আমার রেফারেন্স অ্যাক্সিস কোনটা? Y axis। y, তার মানে আসলে আমার দরকার হচ্ছে এইখান থেকে এই y থেকে এই দূরত্বটা কত? এই দূরত্বটা X1 + L0/2। এখন এইটুকু পাইলাম x2 x1/2, আর তাহলে এইটুকু কত? এটুকু হচ্ছে X1। তার মানে x1 প্লাস এটা, তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াইলো x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমাদের x2 এবং x1 এর মান আমরা বসাই দিই, তাহলে আলটিমেটলি যেটা থাকলো এটা থাকে। ওই যে মান এখানে বসানো আছে, x1 এর মান হচ্ছে 2y টু দি পাওয়ার হাফ আর x2 এর মান হচ্ছে 9, আমরা আগে বের করেছিলাম। তাহলে x এর মানটা আসলে 9 প্লাস 2y টু দি পাওয়ার হাফ বাই 2। আমরা বুঝতে পেরেছি এটা? জি স্যার। হ্যাঁ, ফিগার কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফিগার মাস্ট বি ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এটা আসছে y প্লাস 2y টু দি পাওয়ার হাফ আর ডিভাইডেড বাই 2। একইভাবে যেহেতু ভেরিয়েবল y, তাহলে লিমিট বসবে 0 থেকে 81/4। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? এই লাইনটাকে আমরা মোটামুটি ক্লিয়ার হইছি x এর মানটা? জি স্যার, ওকে গুড। তাহলে হাফ আমরা বাইরে নিয়ে আসলাম। এবার আমরা ইন্টিগ্রেশন করব, তার আগে একটু সিম্পলিফাই করতে হবে। 81 - 4y। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 81/4 981 ইনটু dy মাইনাস ইন্টিগ্রেশন অফ 4y y dy থার্ড ব্র্যাকেট, এই হাফ কিন্তু সবার সাথে আছে। এবার বলো xd এর মান কত আসছে? আমি আর ইন্টিগ্রেশন করছি না, তোমরা ইন্টিগ্রেশন করো, আমি মানটা কত আসে সেটা লিখি এখানে। স্যার 0 আসে। 0 আসে? বলো। xd এর মান 0 আসে? না স্যার, না স্যার, না স্যার, ভুল হয়েছে স্যার একটু আমার। তারা ওর কিছু নেই, আস্তে আস্তে করো। হ্যাঁ, আমি একটা কল ধরে আসি। কারো আসছে তো দূরে? 410.0625 আসছে কারো? হ্যাঁ হ্যাঁ, আমার এটাই আসছে। ভাই আরেকবার বলেন।
410.7 410 ওটা বিয়োগ 410 করলে 280 থেকে বিয়োগ করে তো আসছে 2874.4375। আরে ডাইরেক্ট ক্যালকুলেটরে পুরাটা মান বসে আর টিপ দেয়া পড়বে। আমি ওইটাই করছি। জোহাতের কত আসছে? এই 410.0625 মানে আমাদের সেম আসছে। 410.0625। আচ্ছা এটাও কি ইঞ্চি স্কয়ার হবে? হ্যাঁ, ইঞ্চি স্কোয়ারই তো হবে। না, এটা তো লেন্থের সাথে গুণ আছে না আবার। আচ্ছা এটা আসলে কি করছে আমি না ফার্স্টে ছিলাম না, আমি জানি না। তো 410 যে পারলে এটা পরের অংশ না, মাইনাসের পরে না, ইন্টিগ্রেশন 0 টু 8 1/4 4 IDY না। আচ্ছা x ইনটু dA এটা এটা আসলে কিসের ভ্যালু বের করছে? x দিয়ে ওটা এক্স ওয়াই বার বের করার সময় এটা কাজে লাগবে আর কি। এক্স বার বের করার সময় তোর এই যে বের করতে হবে না, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএ, তখন এই দুটো মান পুট করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা একটা জিনিস কি, ওই যে আমরা ফার্স্টে dx ধরছিলাম, সরি dy ধরছিলাম না ওই যে ক্ষুদ্রতম এর জন্য, এটার জন্য কি এখানে x এরটা বের করছি মানে y dA না ধরা? Oh, sorry, I was in a call. So how it's going? Have you got the value of XDA? জি স্যার, কত পেয়েছো? 410.0625। হ্যাঁ, এটা হবে ইঞ্চ কিউব। হ্যাঁ, ওই যে এরিয়ার ইঞ্চ স্কয়ার আর তার সাথে x দিয়ে গুণ হয়েছে ইঞ্চ কিউব। তোমরা সবাই কি এটাই পেয়েছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা x দিয়ে ইন্টিগ্রেশন অফ x দিয়ে আর এরিয়া যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা x বারের মান বের করে ফেলতে পারি এখানে। 6.75 x দিয়ে ডিভাইডেড বাই a অথবা d যেটাই বলো। 6.75 ইঞ্চ। হ্যাঁ, একদম পারফেক্ট, এটাই আছে উত্তর। আচ্ছা এখন আমাদের আরেকটা বাকি আছে, তাহলে y দিয়ে, তাহলে এবারে y দিয়ে করি আমরা। ঠিক আছে, আমি একটু বোর্ডে আছি, সুবিধা তোমাদের, তোমরা খাতায় করো y দিয়ে। তাহলে এবার হয়ে যাবে এটা y। এই ওয়াইটা আগে আমরা ডি এর মান তো আমাদের আগেই আছে, এবার এই ওয়াইটা আমরা ফিগারে বসাই। এই ওয়াইটা আসলে কোন ওয়াই, এটা কি জিনিস? সবসময় আমাদের রেফারেন্স হচ্ছে ফিগার। তাহলে সেই একই ভাবে এই যে সিজি, এই সিজি থেকে এবার ওয়াই ডিসটেন্সটা কোথা থেকে মেজার করব আমরা? হরাইজন্টাল অ্যাক্সিস থেকে। হরাইজন্টাল অ্যাক্সিস থেকে, তার মানে এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার সেই ওয়াই। ওয়াই কোন ওয়াই? এই যে এটার উপর। ঠিক আছে, এখানে অনেকগুলো লাইন হয়ে গেছে আসলে। এই ওয়াইটা হচ্ছে এই যে এই ফিগারের এই সিসি থেকে এবার রেফারেন্স হচ্ছে এক্স, এই দূরত্বটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে এইখানে আমরা ওয়াই কে ওয়াই হিসাবে বসাই দেওয়া যাবে, কারণ কি? কারণ আমার ডি ওয়াই হচ্ছে ভেরিয়েবল, সেটা ওয়াই এ আছে। তাহলে এই ওয়াই এর আর চেঞ্জ লাগবে না, কারণ এটা কিন্তু চেঞ্জ না, এটা কিন্তু কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের প্যারালাল লাইন, তার মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা সবসময় কনস্ট্যান্ট। যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে আর চেঞ্জ না করতেছি তাহলে ওয়াই কিন্তু চেঞ্জ হবে না, ওয়াই এর মান সেম থাকবে। ঠিক আছে, তাহলে dy ভেরিয়েবল আগের মতই, লিমিট হচ্ছে 8 আমি কি y এর এটা মোটামুটি তোমাদেরকে বুঝাইতে পারছি যে এটা y থেকে যাচ্ছে কেন? এটা তোমরা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছো? আরেকবার বলো। হ্যাঁ, এই যে এই ওয়াইটা আসলে কোথায়? এই সিসি থেকে এক্স অ্যাক্সিসের দূরত্ব। এই হাইটটা তো এক্স থেকে, এই যখন এটা আমরা ডি ওয়াই সিলেক্ট করেছি বা ডি এ সিলেক্ট করেছি,
তাহলে এই যে কোনো পজিশনের জন্য এই মানটা কিন্তু সমান আছে না, কারণ এটা প্যারালাল লাইন। প্যারালাল লাইন হলে এখানে 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 যেখানেই নেই আমার মান কিন্তু সমান আছে, আছে না? মানে এটা কনস্ট্যান্ট আছে এই মানটা, তার মানে y y থেকে যাবে, এটা চেঞ্জ করতে হবে। মোরওভার আমাদের dy হচ্ছে ভেরিয়েবল আর এখানে y আছে, তার মানে এটাও চেঞ্জ করার দরকার নেই। আনলেস অর আনটিল আমি যদি এই এরিয়াটাকে এখন এখান থেকে উপরের দিকে নিয়ে যেতে বা নিচের দিকে নিয়ে যাই, তাহলে শুধুমাত্র y মান চেঞ্জ হবে, আদারওয়াইজ y y থেকে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি ইয়েস স্যার। তাহলে এখন y ইন্টিগ্রেশন অফ y এর মান কত বলো, আসছে কত? আমরা যদি কিউ করে 369.056। একইভাবে ইউনিটগুলো লিখবে কিন্তু যদি থাকে আর কি, ইঞ্চ কিউব। তো সেই ক্ষেত্রে y বারের মান কত আসলো? ধীরে ধীরে আমরা বসাই। কত আসে? মিলেছে উত্তরটা আমাদের y বারের? y dy এর মান আমার অন্যটা আসছে। ও তোমার অন্যটা আসছে? আমার অন্যটা আসছে স্যার। তাহলে এটা বোধহয় ভুল আছে। কত আসছে? 1723.78। 78125। মানে রাফলি 1723 ধরো এরকম নাকি? 1723 হলে তোমার এটা কত হয় মান y বারের মান? আহ, 28.375। হুম, ঠিক নাই। মানে y বারের মান তো এই y এর চেয়ে বেশি হওয়া যাবে না, এর মধ্যেই থাকবে। এটাও একটা চেক। আমার মান যদি এর মধ্যে না থাকে তাহলে তো আমি আমার ফ্যাক্টর কি এরিয়ার বাইরে থাকবে? অবশ্যই থাকবে না। x বারের মান অবশ্যই 9 এর মধ্যে হইতে হবে, 9 এর বেশি হওয়া যাবে না, কারণ এই এরিয়াটা তো এইখানে। তাহলে রেফারেন্সেস থেকে এটা যদি 9 হয় তাহলে x বারের মান 6.7 ওকে অলরাইট 9 এর মধ্যে আছে। একইভাবে 81/4 এ যত হয় ততর মধ্যেই থাকতে হবে এটা। হ্যাঁ, এর বেশি হওয়ার তো সুযোগ নেই। এত বড় ইন্টিগ্রেশন করছো, এটাতে ভুল হয় না, এখন এটাতে ভুল হচ্ছে। আর কেউ অন্য কোনো ভিন্ন কোনো মান পেয়েছো ইন্টিগ্রেশনে? হয় স্যার, ক্যালকুলেশন একটা ভুল আসছে। আমার তো আগেরটাই আসতেছে বারবার 6.3 আসতেছে একটা। 369.056। হ্যাঁ হতে পারে, সেটা যদি আগেরটা তো 369 ছিল ওটা ঠিক আছে, যদি ওটারে ভাগ করে বলো। 6.3 আসতেছে। 6.075। আচ্ছা, এটার মান কত আসছে এটাকে ফাইনাল করি। 369 ঠিক আছে? জি স্যার। 05657 হোয়াটএভার, মানে এটা ঠিক আছে। তাহলে এখন y বারের মান হবে তাহলে 369.056 হোয়াটএভার যেটা বের করেছো ডিভাইডেড বাই 60.75, 6 পয়েন্ট সামথিং আসবে। 6.07 07 তো ঠিক আছে, 6.08 আছে। একই কথা, 6.07 6.08 ডাজন্ট ম্যাটার। তাহলে এটা ঠিক আছে, এই ভ্যালুটা ঠিক আছে, 369 এটা ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন আর কি মানে করবে আর কি, ঠিক আছে? এটা আমার মনে হয় খুব সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, একটু জাস্ট আমি একটা বিষয় তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য স্যার, আমরা ইন্টিগ্রেশন না করে যদি সরাসরি ক্যালকুলেটর করে মানটা বসাই দিই তাহলে হবে? না, হবে না, করতে হবে তোমাকে। ওকে স্যার।
Don't believe on your equipment always. Whether you depends on your brain, এটা বেটার। যন্ত্রের উপরে ডিপেন্ডেন্সি ভালো না। আমরা যদিও এখন মানে নিয়ম কথাটা ছিল যে যন্ত্র রেগুলেট করবে মানুষ, এখন মানে মানুষ রেগুলেট করছে না, এখন যন্ত্রই আমাদেরকে রেগুলেট করছে। আচ্ছা আমি জাস্ট ছোট্ট করে একটা একেবারে ভেরি কুইকলি এই অঙ্কটা যদি আমরা এক্স এর প্যারালাল নিয়ে শুরু করেছিলাম, আমরা যদি এটা ওয়াই এর প্যারালাল নিতাম তাহলে ভেরিয়েশন গুলো কোথায় কোথায় হতো, জাস্ট আমরা এইভাবে তখন একটা স্ট্রিপ নিতে পারতাম, যেটা তখন এটা হয়ে যেত কি dx, এটা হয়ে যেত dx। তখন আমার এরিয়াটা কি দাঁড়াইতো বলো তো একটু, একদম কুইকলি বলবে ফিগার দেখে দেখে। তাহলে আমার এইখান থেকে এটার হাইট লাগতো, তাই না? এটা যদি L0 হয় তখন এটা হতো L0 ইনটু dx, ঠিক আছে তো নাকি? জি স্যার। আচ্ছা জি L0 স্যার, জি জন্য আমি এখানে একটা পয়েন্ট ঠিক করলাম, ধর এটার মান হচ্ছে y2, এখান থেকে y2, আর এখানে আরেকটা পয়েন্ট ঠিক করলাম যেটার মান হচ্ছে y1। তার মানে আলটিমেটলি y2 মাইনাস y1 ইনটু dx। আচ্ছা এবার y2 টা কোথায় পড়েছে খেয়াল করো, এই y2 কোথায় পড়েছে? আমার ভেরিয়েবল তো x, y2 কোথায়? প্যারাবোলার উপরে পড়েছে, তাহলে সেই ক্ষেত্রে এটার মান কত হবে? x²/4। আর y1 এর মান কত হবে? y1 কোথায় পড়ছে? y1 0 0 x অ্যাক্সিসে বসছে 0 হবে। 0। তাহলে এরিয়াটা কত হবে তখন? x²/4 ইনটু dx, ঠিক আছে নাকি? জি স্যার। তাহলে তখন ইকুয়েশন হইতো d এর ইকুয়েশন হইতো x²/4 ইনটু dx। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে ভেরিয়েবল কত হবে তখন, লিমিট কত হবে বলো, কার লিমিট? তাহলে ভেরিয়েবল হচ্ছে x এর লিমিট হবে x এর লিমিট কত থেকে কত? 0 থেকে 0 to 9। ওকে, আমরা এটা ইন্টিগ্রেশন করব না, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করতেছি আর কি। যদি আমরা এইভাবে নিতাম তাহলে কি হতো? আচ্ছা এখন এরকম একটা জিনিস থাকার পরে আমরা যদি এটাকে এখন ইন্টিগ্রেশন অফ x dA করতাম তাহলে কি দাঁড়াইতো বলো? d এর মান তো আমরা পেয়েছি, এটা হচ্ছে কত ছিল আমাদের x²/4 ইনটু dx। তাহলে সেই ক্ষেত্রে এবার এই x টা কোথায় বলো? তাহলে এই এই So y2 minus y1 by 2। না না খেয়াল আগে রাখো, তুমি তো তাড়াহুড়া করলে হবে না। এই যে এরিয়াটা, এই এরিয়ার একটা এই পয়েন্টে হয়তো সিজি আছে, তাই তো? x অক্ষ থেকে ওই সিজি পয়েন্টের দূরত্ব। x কি x অক্ষ থেকে? এই তো ভুলটা করতেছো। y দিতে x যখন মাপবো ডিসটেন্সটা কোন x তো x ই থাকবে। কোন অ্যাক্সিসটা রেফারেন্স? y axis reference। y অ্যাক্সিস রেফারেন্স। তোমরা জাম্প অন করার দরকার নেই, আমি বারবার বলছি তুমি বুঝে শুনে তারপর আগাবা। y হচ্ছে রেফারেন্স। আচ্ছা y থেকে এইটা দূরত্ব মাপতে হবে, আগে সবসময় ফিগারে পয়েন্ট আউট করবে এইটা, এটা হচ্ছে আমার x। আচ্ছা এবার এই x টা কি চেঞ্জ হবে আসলে? ফিগার দেখে কি চেঞ্জ না হবে? স্যার, ভেরিয়েবল তো x। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি এই স্ট্রিপটা ঠিক রাখতেছি ততক্ষণ পর্যন্ত দেখো y থেকে x এর সমান। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই x টা x ই থেকে যাবে, এবং যেহেতু dx আছে তাহলে আমার এই x টা চেঞ্জ হবে, তাহলে 0 থেকে 9, ঠিক আছে? আচ্ছা আমরা শুধু আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করছি, অঙ্ক করব না। যদি y dA হয় তাহলে কি হবে বলো? তাহলে আমি ইকুয়েশনে d এ তো x²/4 dx আছে, এবার y এর মান কত হবে এই ফিগার থেকে বলো। তাহলে y যখন বের করতেছি তাহলে আগে ফিগারে y লোকেট করি, এটা হচ্ছে cg। তাহলে y এর মান কোথা থেকে আসবে? রেফারেন্স কি? x অক্ষ। x অক্ষ। তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে আমার y2 minus 1/2। হ্যাঁ, তাহলে এবার y এর মান কত হবে বলো, ফিগার দেখে বলি আমরা, y এর মান কত হবে? স্যার y2 minus y1/2 না? y2 minus y1 divided by আর কিছু নাই, এটাই। আর কিছু নেই। তাহলে আমার y1 0 আর y2 এর মান হচ্ছে x² বাই x² by 4, তাহলে x² by 8 হবে ফুলটা।
এক্স স্কোয়ার বাই 8 হবে, তখন এখানে হবে এক্স স্কোয়ার বাই এই ফর্মুলেশন গুলা অনেক ইম্পর্টেন্ট। আমরা কিভাবে, আচ্ছা এখন যদি আমি তোমাকে এই অঙ্কটা আবার করতে বলি তাহলে তুমি ডিএটা কিভাবে নিবা ঠিক করলে? এক্স এর প্যারালাল নিবা নাকি ওয়াই এর প্যারালাল নিবা? স্যার ওয়াই এর প্যারালাল নিব। ওয়াই এর প্যারালাল নিলে ইকুয়েশনটা ইজি সহজ হচ্ছে, স্যার। সময়টা বাঁচবে, স্যার। তাই তো? স্যার আচ্ছা এখন নেক্সট কোশ্চেন তাহলে অটোমেটিক্যালি একটা চলে আসতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝবো কখন এক্স এর প্যারালাল নিতে হবে অথবা Y এর parallel ওয়াই এর প্যারালাল নিতে হবে। তাহলে এটার জন্য যেটা লাগবে অঙ্ক কিছু করতে হবে, করার পরে তুমি বুঝতে পারবে। তবে আমি একটা ক্লু তোমাকে দিতে পারি, যদি কোনো লাইন থাকে সেই লাইনের প্যারালাল যদি আমরা দিয়ে নিতে পারি তাহলে অঙ্কটা একটু ইজি হবে। বুঝতে পারছো? এটা কিন্তু সব সময়ের জন্য ম্যান্ডেটরি সূত্র না যে স্যার বলছে এটা নিতে হবে, এরকম না। মানে তুমি করে দেখতে পারো, বাট ওইরকম ভাবে যদি লাইনের প্যারালাল কোনো এরিয়া নেওয়া যায় তাহলে অঙ্কটা রিলেটিভলি ইজিয়ার হয় আর কি। ঠিক আছে? আচ্ছা এখন আমাদের হাতে সময় খুব কম, কুইকলি একটা অঙ্ক করে ফেলতে হবে, এটাও তোমাদের বইয়েরই অঙ্ক। এবার না না, পুরো অঙ্কটা তোমরা করবে নিজেরা। এটা হচ্ছে একটা প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 8x, আর একটা হচ্ছে y ইকুয়াল টু 8 ইঞ্চ। কত নাম্বার বইয়ের কত নাম্বার ম্যাথ স্যার? বইয়ের নাম্বার নাই মনে হয়, এটাই যেটা এই বোর্ডে লিখছি সেটাই, y স্কয়ার ইকুয়াল টু 8x, y ইকুয়াল টু 8 ইঞ্চ। ফিগার আঁকো, ফিগার এঁকে দ্রুত করো। এখন অনেকটা বুঝে ফেলছো, আমার মনে হয় বেশি সময় লাগবে না। এটা আমি বুঝতে দিচ্ছি, নিজেরা আঁকো, আগে ফিগার আঁকো তারপরে অঙ্কটা করো। এটা খুব বেশি সময় লাগবে না, আমার মনে হয় উইদিন 10 মিনিটস এর মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো সব। y স্কয়ার ইকুয়ালস টু 8x, এই প্যারাবোলাটা কার সিমেট্রিক, কোন অ্যাক্সিসের সিমেট্রিক? axis স্যার y axis এর সিমেট্রি। একজন বলছো x অ্যাক্সিস সিমেট্রিক, আরেকজন বলছো y অ্যাক্সিস সিমেট্রিক। এক্স স্যার x এর সিমেট্রিক। প্যারাবোলাটা টিপিক্যালি ড্র করলে মূল বিন্দু দিয়ে যাবে এবং জিনিসটা কি রকম হবে? এরকম হবে, তাই তো? ঠিক আছে, x এর একটা মানের জন্য y দুইটা মান। y ইকুয়ালস টু 8 ইঞ্চ, লাইনটা কি রকম? স্যার x axis এর প্যারালাল। কার প্যারালাল? এক্স এর প্যারালাল। x এর প্যারালাল। এটা হচ্ছে একটা প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 8x, আর এটা হচ্ছে একটা লাইন y ইকুয়ালস টু 8 ইঞ্চ। এই হচ্ছে তোমার এরিয়া, হ্যাঁ এটা মূল বিন্দু 0 0। আমরা নরমালি নেগেটিভটা আঁকি না আর কি, কারণ যেহেতু এদিকে এরিয়া নাই, ছোট ছোট বই আর তুমি রাখতে পারো। এখন দ্রুত এটার ইয়েটা করো, এই ডিএ এক্স ডিএ ওয়াই ডিএ করো। হ্যাঁ আমি 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 র্যান্ডমলি জিজ্ঞেস করবো তোমাদের, ভ্যালুটা বলবে আমাকে শুধু। তিনটা ভ্যালু, ডিএ কত, এক্স ডিএ কত, ওয়াই ডিএ কত, এন্ড ফাইনালি এক্স বার ওয়াই বার।
Okay, so how about you move so far? Some of you can finish the maths? Yes, sir. Very nice. Yes, sir. Excellent. So can anyone tell me what is the value of A you got? Sir, 128/3. 1? 21.33 21.3 121 না স্যার শুধু 21 Oh, sorry, 21.33 inch square. ঠিক আছে? ইয়েস স্যার Yes, sir. আমরা কি কেউ এটার বাইরে কোনো ভ্যালু পেয়েছি? অন্য কেউ? মানে এটা আসেনি বাইরে কোন? এইটাই স্যার আমার জাস্ট না, স্যার, আসছে, স্যার। 64/3 রাখা আর কি, মানে আমি ফ্র্যাকশন করিনি। না না, হোয়াটএভার, তুমি ফ্র্যাকশন করতেও পারো নাও করতে পারো, বাট এই ভ্যালুটাই আসছে তো সবার, না? জি স্যার। তাহলে আমরা ডিএ পর্যন্ত মোটামুটি সবাই কারেক্টলি আমরা করতে পেরেছি। আচ্ছা, যাদের অঙ্কটা হয়েছে তারা বলো তো ইন্টিগ্রেশন অফ এক্স ডি এর মান কত এসেছে? স্যার 51.2 ইঞ্চ কিউব। আচ্ছা, আর ওয়াই ডিএ? জি স্যার 51.2। স্যার 120 হ্যাঁ 128। 28 128, sir. গুড, তো তোমরা মোটামুটি তো করতে পেরেছো, বেশিক্ষণ তো লাগেনি। আচ্ছা, কারো কোনো সমস্যা হয়েছে? মানে কেউ মনে করছো যে আমি পারিনি বা আমার এই ভ্যালুগুলো আসেনি? এরিয়া যদি ঠিক থাকে তাহলে আমি যে কোনো একটা একটু দেখাতে চাই আর কি, এক্স ডিএ বা ওয়াই ডিএ। নাকি আমরা মোটামুটি সবাই পেরেছি? স্যার একটু দেখান স্যার। না, কোথায় তোমার সমস্যা কোথায়? মানে এরিয়া তো সমস্যা নাকি এক্স ডিএ ওয়াই ডিএ তে সমস্যা? এরিয়াটা আমার আসছে একটু স্যার। স্যার ডিএ টা একটু দেখানো আবার। আচ্ছা, ডিএ এখন আমি জানি না তোমরা কিভাবে নিয়েছো, আমরা যে কোনো ফর্মে নিতে পারি। আর যদি এইভাবে নেই, যেহেতু স্ট্রেট লাইন এইভাবে আমি একটু আগে যেটা বলেছিলাম তোমাদের, আমরা যদি এইভাবে নেই তাহলে এটা হয়ে যাবে আমার ডিওয়াই। ঠিক আছে? তাহলে আগের মতোই আমরা যদি এখান থেকে এতটুকুকে x2 বলি আর এটাকে যদি x1 বলি, তাহলে আমার dA আসতেছে x2 minus x1 into dy। আচ্ছা, x2 কোথায় পড়েছে? প্যারাবোলার উপর। প্যারাবোলার উপরে। তাহলে x2 এর মান কত হবে? আমি যদি x এর পরিবর্তে x2 বসাই, y square by 8, আর x1 এর মান, x1 তো y axis এ পড়েছে, তাহলে x1 এর মান 0। তাহলে আলটিমেটলি y square by 8। তাহলে ইন্টিগ্রেশন করতেছি, ভেরিয়েবল হচ্ছে y, লিমিট কত হবে? y এর লিমিট কত? 0 থেকে স্যার x1 এর মানটা 0 কিভাবে হলো ওটা যদি আবার বলতেন। এই যে x1 কোথায়, দেখো তুমি x1 কোথায় আছে? x1 কোথায় আছে বলো, তুমি বলো। x1 y অক্ষের উপর। y অক্ষের উপর x এর মান কত হবে? 0 ঠিক আছে? হ্যাঁ, তাহলে তো এইটা আমরা 1/8 বাইরে আনলাম, y স্কয়ার মান হচ্ছে y কিউব বাই 3, 0 to 8। তাহলে 8 into 3, আর এদিকে আছে 8 এর কিউব, আমার আলটিমেটলি 8 স্কয়ার বাই 3, 64/3। 64/3 রে তুমি ইয়া করলে এটা আসবে 21.33 আসবে। এখন বলো এখানে কোথায় ভুল হয়েছিল? আগে আমরা ভুলটা শুনি, তাহলে বুঝতে পারবো আমরা কোথায় বুঝিনি। স্যার এল নট এর মানটা বের করতে যায় স্যার, এল জিরো মানটা বের করতে যায় ভুল করছে স্যার। এখন কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কেউ কেউ কি লম্বা লম্বি নিয়েছো সেকশন, নাকি সবাই এইভাবে নিয়েছো? এভাবে নিয়েছি, কারণ আপনি বললেন যে দিকে আমার লাইন থাকবে, মানে হ্যাঁ, নিলে ইজি হয় আর কি, বাট তুমি এইভাবে নিয়েও করতে পারবে, আমি সেটাও বলছি আর কি। মানে করা যাবে না তা না, একটু হয়তো সময়টা বেশি লাগবে, এইভাবে করলে সময়টা কম লাগে।
আমরা তো মোটামুটি তাহলে বুঝতে পারছি নাকি? এখন কি ইন্টিগ্রেশনের এরকম অঙ্কগুলো আমরা করতে পারবো? ইনশাআল্লাহ। তাহলে আমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার কত বলছিলাম? 197 197 রাইট, পেজ নাম্বার 197 এ। আর ওই যেটা আজকে তোমাদের ওই আর্কের সেক্টরেরটা দেখালাম সেটা সহ তোমরা এগুলো করে ফেলবে। এই যে 680 থেকে 691 পর্যন্ত বাই ইন্টিগ্রেশন, এরিয়ার ইন্টিগ্রেশন 681 থেকে 691। আরো আছে আসলে ভিতরের গুলো আছে, এতগুলো দরকার নেই। মোটামুটি মোরলেস তুমি 680 থেকে 691 পর্যন্ত করতে পারলে হবে। তাহলে পরের দিন আমরা মোটামুটি ইন্টিগ্রেশন যদি ওকে থাকে তাহলে আমরা পরের দিন কম্পোজিট এরিয়া পড়বো। আমি একটু সেন্ট্রয়েডের সময় বেশি নিচ্ছি, কারণ সেন্ট্রয়েডটা যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যাব, ঠিক আছে? আর সেন্ট্রয়েড যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আমাদের মোটামুটি 1-2 ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, মানে খুব ঝামেলা হবে না। সেন্ট্রয়েড বোঝাটা বেশি জরুরি। সেন্ট্রয়েড ভালোভাবে বুঝতে পারলে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াটাও বুঝতে পারবো। জি স্যার, এভাবে সময় নেই স্যার, বুঝে বুঝে পড়লে স্যার পড়তেও ভালো লাগে স্যার। হ্যাঁ, একটু সময় লাগবে। আমার হয়তো তোমাদের 2-1টা ক্লাস 6 তারিখে শেষ হয়ে যাওয়ার পরেও হয়তো 1-2টা ক্লাস নিতে হবে। তোমরা সামনাসামনি থাকলে হয়তো আমি আরেকটু কুইক যেতে পারতাম, যেহেতু আসলে নাই। স্যার আমাদের সমস্যা নাই, আপনি 6 তারিখের পরে স্যার যদি এক্সট্রা ক্লাস যে কোনো সময় নিতে পারেন, আমরা তো ফ্রি স্যার। না, নিতে হবে আর কি, নিতে পারি না কারণ আমার তো নেক্সট ক্লাসে হয়তো তোমার তো কম্পোজিট এরিয়াটা আমি দেখাইতে পারবো। আর কম্পোজিট এরিয়া দেখানোর পরে হয়তো আমরা সেন্ট্রয়েডটা মোটামুটি শেষ করতে পারবো আশা করছি। আর তারপরে মোমেন্ট অফ ইনার্সিয়াও মিনিমাম 2টা ক্লাস নিতে হবে তোমাদের। কিন্তু আমরা যদি সেন্ট্রয়েডে, আমি যেটা বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি তোমাদের, আমরা যদি সেন্ট্রয়েডটা ভালোভাবে বুঝে যাই তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া তো অলমোস্ট একই পদ্ধতিতেই আমরা আগাবো। তখন আর অনেকগুলা স্টেপ আমাদের আর রিপিট করতে হবে না আর কি। মানে আমরা সেন্ট্রয়েডটা ভালোভাবে বুঝে গেলে মোমেন্ট অফ ইনার্সিয়াটা আমাদের জন্য ইজি হবে বোঝাটা, হ্যাঁ, কঠিন হবে না আর কি। জি স্যার, সময় লাগলো স্যার, এভাবে বুঝে বুঝে যেতে খুব ভালো লাগছে, বুঝতে পারছি ম্যাথ গুলো। ঠিক আছে, এখন বাকিগুলো যদি তোমরা করলে পরে দেখবা যে তোমার কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যাবে। তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে কঠিন কিছু না, এটা স্টেপ বাই স্টেপ